নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুগত রঞ্জন সাহা, সহশিক্ষক, রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর। আমরা আজকে আলোচনা করব দশম শ্রেণী, বিষয় ভৌতবিজ্ঞান, সপ্তম অধ্যায়, পরমাণুর নিউক্লিয়াসে তেজস্ক্রিয়তা, প্রথম পর্ব। শুরু করা যাক তাহলে। তোমরা জানো যে আমরা কখন দেখতে পাই, যখন কোনো বস্তু থেকে একটি আলো এসে আমাদের চোখে পৌঁছয় তখন আমরা সেই বস্তুকে দেখতে পাই। এই যে তোমরা সামনে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, স্ক্রিন থেকে আলো এসে তোমাদের চোখে পৌঁছচ্ছে, তাই তোমরা দেখতে পাচ্ছ। আমাদের যখন শরীর খারাপ করে, ধরো বুকে সর্দি বসেছে কিংবা কোথাও আমরা পড়ে গেছি, ব্যথা হচ্ছে, তখন ডাক্তারবাবু কি করেন? ডাক্তারবাবু এক্স রে করান। এক্স রেতে কি হয়? এক্স রে হচ্ছে এমন একটি বিকিরণ যেটার ভেদ ক্ষমতা বেশি। সেটি মানুষের চামড়া, দেহের যে চামড়া, সেটিকে ভেদ করে শরীরের ভেতরের ছবি তুলে আনে। তার মানে এই যে উচ্চ ভেদ ক্ষমতা বিশিষ্ট বিকিরণ, এটা কিন্তু আমরা ব্যবহারিক ক্ষেত্রে আমরা পরিচিত এই ব্যাপারে। এবার দেখো স্ক্রিনে, দেখো এইখানে যেটা দেখানো হয়েছে, এটা হচ্ছে আলফা বিকিরণ বা আলফা রশ্মি। এটা এই কাগজ বা মানুষের দেহের চামড়াকে ভেদ করতে পারছে না, তার মানে এর ভেদ ক্ষমতা খুব বেশি নয়। তারপরে এটা দেখানো হয়েছে বিটা রশ্মি। এই বিটা রশ্মি কাগজ বা মানুষের দেহের চামড়াকে ভেদ করতে পারছে, কিন্তু এখানে যে একটা অ্যালুমিনিয়ামের পাত আছে, এই অ্যালুমিনিয়ামের পাতকে ভেদ করতে পারছে না। তারপর 3 নম্বরে গামা রশ্মিকে দেখানো হয়েছে, যেটি কাগজ, মানুষের দেহের চামড়া ভেদ করতে পারছে, অ্যালুমিনিয়ামের পাত ভেদ করতে পারছে, সীসার পাতে গিয়ে আটকে যাচ্ছে, সীসার পাত ভেদ করতে পারছে না। তারপরে দেখানো হয়েছে নিউট্রন। নিউট্রন এই রশ্মিটি কাগজ, মানুষের দেহের চামড়া ভেদ করতে পারছে, অ্যালুমিনিয়ামের পাত ভেদ করতে পারছে, সীসার পাত ভেদ করতে পারছে, কিন্তু কংক্রিটে গিয়ে আটকে যাচ্ছে। তাহলে এইখানে যে 4 রকম বিকিরণ দেখানো হয়েছে, আলফার ভেদ ক্ষমতা এই ক্ষেত্রে তুলনামূলকভাবে সবচেয়ে কম, তারপর বিটা, তারপর গামা, তারপর নিউট্রন। তেজস্ক্রিয়তা কাকে বলে? 1896 খ্রিস্টাব্দে হেনরি বেকারেল লক্ষ্য করেন যে কালো কাগজে মুড়ে রাখা পটাশিয়াম ইউরেনিল সালফেটের একটি টুকরো থেকে নির্গত অদৃশ্য বিকিরণ কালো কাগজে মোড়া ফটোগ্রাফিক প্লেটের ওপর ছাপ ফেলেছে। আচ্ছা, উৎসটা কালো কাগজে মুড়ে রাখা আছে। সাধারণত কালো কাগজের মধ্যে দিয়ে কিন্তু খুব সহজে কোনো বিকিরণ চলে যেতে পারে না, কিন্তু এক্ষেত্রে যে বিকিরণটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু ওই উৎসটা কালো কাগজে মুড়ে রাখা রয়েছে তাকে ভেদ করে বেরিয়ে আসছে। তারপর যে ফটোগ্রাফিক প্লেটটাও একটা কালো কাগজে মুড়ে রাখা আছে, সেই কালো কাগজটাকেও ভেদ করে ফটোগ্রাফিক প্লেটের ওপর ছাপ ফেলতে পেরেছে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এইখানে যে বিকিরণটা সৃষ্টি হয়েছে তার ভেদ ক্ষমতা কিন্তু অনেকটাই বেশি। এই ধরনের বিকিরণ বাহ্যিক চাপ, রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, রাসায়নিক গঠন প্রভৃতির ওপর নির্ভর করে না। একে বেকারেল রশ্মি বা তেজস্ক্রিয় বিকিরণ বলে এবং এই প্রক্রিয়াটিকে তেজস্ক্রিয়তা বলে। সংজ্ঞাটা আমরা দেখব এবার। অনেক বেশি পারমাণবিক গুরুত্বের কয়েকটি ভারী মৌলের কেন্দ্রক যে কোনো অবস্থায় নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে অবিরাম এক প্রকার অদৃশ্য রশ্মি নির্গত করে এবং সেই সঙ্গে নিজে নতুন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে পরিণত হয়, মৌলটির এই ধর্মকে তেজস্ক্রিয়তা বলে। তাহলে সংজ্ঞার মধ্যে কয়েকটি অংশ রয়েছে। অনেক বেশি পারমাণবিক গুরুত্ব, এর ভারী মৌল, তার মানে এই মৌলের মধ্যে প্রোটনের সংখ্যা, নিউট্রনের সংখ্যা বেশি।
কেন্দ্রক মানে নিউক্লিয়াস যে কোনো অবস্থায় নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে, তাহলে এই যে ভেঙে যাচ্ছে কোনো বাহ্যিক কারণের জন্য নয়, নিজে থেকেই ভেঙে যাচ্ছে। অবিরাম এক প্রকার অদৃশ্য রশ্মি নির্গত করে, তাহলে এক ধরনের রশ্মি নির্গত হচ্ছে, এক ধরনের বিকিরণ উৎপন্ন হচ্ছে যাকে দেখতে পাওয়া যাবে না, এবং সেই সঙ্গে নতুন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে পরিণত হয়। তার মানে যে উৎসটি বিকিরণটা সৃষ্টি করছে সেটি প্রথমে একটি মৌল ছিল, তারপর বিকিরণটা নির্গত হওয়ার পরে কিন্তু সে নতুন একটি মৌলের পরমাণুর নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। তেজস্ক্রিয় মৌল কাকে বলে? যেসব মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাদের তেজস্ক্রিয় মৌল বলে। উদাহরণ, এখানে ইউরেনিয়ামের ছবি দেখানো হয়েছে। দেখো, প্রোটন সংখ্যা 92, নিউট্রন সংখ্যা 143 হতে পারে, 146 হতে পারে। তার মানে কিন্তু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা মিলিতভাবে কিন্তু অনেক বেশি। তার মানে এটা কিন্তু একটি ভারী নিউক্লিয়াস বা ভারী মৌল। পরের উদাহরণ, থোরিয়াম। থোরিয়ামের পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কি দেখা যাচ্ছে? প্রোটন সংখ্যা কটি? না 90। নিউট্রন সংখ্যা কটি? না 142। তাহলে এই যে তেজস্ক্রিয় মৌল থোরিয়াম, এরও কিন্তু নিউক্লিয়াসটিকে ভারী বলা হচ্ছে। এরপর দেখব পোলোনিয়াম। পোলোনিয়ামে প্রোটন সংখ্যা 84, নিউট্রন সংখ্যা 125, এটি তেজস্ক্রিয়। পরের উদাহরণ, রেডিয়াম। এর নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা 88, নিউট্রনের সংখ্যা 138। তাহলে এটি ভারী মৌল এবং নিউক্লিয়াসটিকে ভারী বলা হবে। রেডিয়াম তেজস্ক্রিয় পদার্থ। র্যাডন। এর পরমাণুতে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 86, নিউট্রন সংখ্যা 136। তাহলে এর নিউক্লিয়াসটিও ভারী, এটি তেজস্ক্রিয়। অ্যাক্টিনিয়াম। প্রোটন সংখ্যা নিউক্লিয়াসের মধ্যে 89, নিউট্রন সংখ্যা 138। তার মানে এখানেও এই মৌলটি ভারী মৌল। ক্রিপ্টন। ক্রিপ্টন একটি নোবেল গ্যাস। এই যে নোবেল গ্যাস, এখানে প্রোটনের সংখ্যা 36, নিউট্রনের সংখ্যা 48। এটি একটি তেজস্ক্রিয় পদার্থ। জেনন একটি নোবেল গ্যাস। প্রোটন সংখ্যা 54, নিউট্রন সংখ্যা 77। এটি তেজস্ক্রিয় পদার্থ। পর্যায় সারণী আমরা দেখতে পাচ্ছি, ইউরেনিয়ামের পরে সব মৌলগুলি তেজস্ক্রিয়। দেখো, এই যে ইউরেনিয়াম রয়েছে এইখানে, এই যে ইউরেনিয়ামের পরে নেপচুনিয়াম, তারপরে প্লুটোনিয়াম, তারপর অ্যামেরিসিয়াম প্রভৃতি রয়েছে, এগুলো সবই তেজস্ক্রিয় মৌল। ট্রিটিয়াম H31, এই নিউক্লিয়াসে হাইড্রোজেন আইসোটোপ, এই নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 1টি, নিউট্রন সংখ্যা 2টি। তাহলে এটা কিন্তু হালকা মৌল বা মৌলে হালকা নিউক্লিয়াস। হালকা নিউক্লিয়াসও কিন্তু তেজস্ক্রিয় ধর্ম দেখা যায়। ট্রিটিয়াম হচ্ছে সেই রকম একটি উদাহরণ। কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। কিছু কৃত্রিম মৌলও আছে যেটা তেজস্ক্রিয় ধর্ম দেখায়, যেমন এই যে ফসফরাস 3015, এটা কিন্তু একটি কৃত্রিম মৌল, তেজস্ক্রিয় মৌল। এর তেজস্ক্রিয়তা ধর্ম দেখা যায়। তেজস্ক্রিয়তা আমরা বুঝতে পারলাম। তার কারণ কি তেজস্ক্রিয়তার? যেসব মৌলের নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন সংখ্যার অনুপাত 1.5-এর চেয়ে বেশি, সেই নিউক্লিয়াসগুলি অস্থায়ী হয়। এগুলি স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় বিকিরণ করে স্থায়ী হতে চেষ্টা করে। যেসব মৌলের পারমাণবিক সংখ্যা 82-এর বেশি অথবা পারমাণবিক গুরুত্ব 206-এর বেশি, অর্থাৎ লেডের বেশি, সেগুলি তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটনের সংখ্যার অনুপাত 1.5-এর চেয়ে বেশি হলে নিউক্লিয়াসগুলো অস্থায়ী হয়।
আর এই অস্থায়ী মানে হচ্ছে চঞ্চল অবস্থা, আমরা কেউ চঞ্চল অবস্থা পছন্দ করি না। তাহলে এই মৌলগুলো বা মৌলের নিউক্লিয়াসগুলো এই অস্থায়ী অবস্থা থেকে স্থায়ী অবস্থায় আসতে চেষ্টা করে। কিভাবে না কিছু তেজস্ক্রিয় বিকিরণ নির্গত করে। তাহলে এইখানে দেখো আমাদের যে পর্যায় সারণী পিরিয়ডিক টেবিল, এই যে লেডের অবস্থান, এই লেডের চেয়ে যেসব মৌলের পারমাণবিক গুরুত্ব পারমাণবিক সংখ্যা বেশি সেগুলো সাধারণত তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, মানে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন রয়েছে নিউট্রন রয়েছে, এগুলি সংক্রান্তই তেজস্ক্রিয়তা ধর্ম রয়েছে। এর সাথে পরমাণুর মধ্যস্থ নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই। রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রনগুলো পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে, কিন্তু তেজস্ক্রিয়তার ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনের কোনো অবদান নেই। বাহ্যিক চাপ, উষ্ণতা, রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র, রাসায়নিক গঠন প্রভৃতি তেজস্ক্রিয়তাকে প্রভাবিত করে না, মানে বাইরের কোনো প্রভাব তেজস্ক্রিয়তাকে প্রভাবিত করে না। যেসব মৌলের পারমাণবিক গুরুত্ব 206-এর বেশি তারা তেজস্ক্রিয়তা প্রদর্শন করে, এটা আমরা দেখেছি। তেজস্ক্রিয় বিকিরণে 3 ধরনের রশ্মি থাকে, আলফা, বিটা এবং গামা। তেজস্ক্রিয়তা হলো একটি নিউক্লিয়াসের ভাঙন বা বিঘটন, মানে নিউক্লিয়াসটা ভেঙে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, একটি মৌল সম্পূর্ণ ভিন্ন রাসায়নিক মৌলতে রূপান্তরিত হচ্ছে, তার ধর্ম নতুন হবে, নতুন ধর্মবিশিষ্ট মৌলে পরিণত হচ্ছে বা হয়। সক্রিয়তা কাকে বলে? কোনো তেজস্ক্রিয় পদার্থে প্রতি সেকেন্ডে যতগুলি নিউক্লিয়াসের বিঘটন হয় তাকে ওই পদার্থের সক্রিয়তা বলে। তার মানে 1 সেকেন্ডে যতগুলি নিউক্লিয়াস ভেঙে নতুন নিউক্লিয়াস তৈরি করে তাই হলো ওই পদার্থের সক্রিয়তা। সক্রিয়তাকে মাপা যায়, তার একক প্রয়োজন, এসআই একক বেকারেল, বিকিউ। তেজস্ক্রিয় পদার্থে প্রতি সেকেন্ডে একটি নিউক্লিয়াসের বিঘটন হলে সক্রিয়তা 1 বেকারেল হয়। আরেকটি একক হলো 20। তেজস্ক্রিয় পদার্থে প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻10 সংখ্যক নিউক্লিয়াসের বিঘটন হলে সক্রিয়তা 120 হয়। 120 = 3.7 × 10⁻10 বেকারেল। আরও একটি একক রয়েছে, রাদারফোর্ড। তেজস্ক্রিয় পদার্থে প্রতি সেকেন্ডে 10⁶ সংখ্যক নিউক্লিয়াসের বিঘটন হলে সক্রিয়তা 1 রাদারফোর্ড হয়। 1 রাদারফোর্ড = 10⁶ বেকারেল। তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত রশ্মি বা কণার প্রকৃতি। এখানে আমরা একটা ছবি দেখছি। ছবিতে দেখা যাচ্ছে যে একটি সীসার বাক্স। এই সীসার দেওয়ালটা কিন্তু যথেষ্ট পুরু, আর এখানে এমন একটি পদার্থ নেওয়া হয়েছে যেটা তেজস্ক্রিয় পদার্থ। এখান থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হতে পারে। 1902 খ্রিস্টাব্দে রাদারফোর্ড ও তার সহযোগীরা পরীক্ষার দ্বারা আলফা কণা এবং বিটা কণা শনাক্ত করেন। 1900 খ্রিস্টাব্দে ভিলার্ড আগেই গামা রশ্মি শনাক্ত করেছিলেন। তাহলে এই ছবিটায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে রেডিয়াম রয়েছে, যেটি একটি তেজস্ক্রিয় বিকিরণের উৎস। এখানে সীসার মোটা দেওয়ালের বাক্স রয়েছে, তার কারণ সীসার মোটা দেওয়ালকে এই তেজস্ক্রিয় বিকিরণ সহজে ভেদ করতে পারে না। এখানে একটু ফাঁকা রাখা হয়েছে, ফাঁকা অংশ, এখান থেকে তেজস্ক্রিয় বিকিরণ বেরিয়ে আসতে পারছে। আর এই যে ক্রসগুলো দেওয়া রয়েছে এটা বোঝাচ্ছে এই যে আমাদের ছবির যে তল, এই ছবির তলের সঙ্গে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে লম্বভাবে।
ছবির তলের সঙ্গে লম্বভাবে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে বাইরে থেকে ভেতর দিকে। বাইরে থেকে চৌম্বক ক্ষেত্র ছবির ভেতরে বা ছবির তলের ভেতরে ঢুকে যাচ্ছে। এখানে কি দেখা যাচ্ছে না, বাঁ দিকে কিছু রশ্মি বেঁকে গেছে এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, সেটা হচ্ছে আলফা কণা বা আলফা বিকিরণ। আরও দেখা যাচ্ছে ডান দিকে বিটা কণা বেঁকে গেছে এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে। বিটা কণার বিচ্যুতি আলফা কণার বিচ্যুতির থেকে বেশি। আলফা কণা বাঁ দিকে বেঁকেছে, বিটা কণা ডান দিকে বেঁকেছে, কারণ হচ্ছে আলফার যে ধরনের আধান রয়েছে বা চার্জ রয়েছে, বিটার তার বিপরীত ধর্মের আধান বা চার্জ রয়েছে। আর দেখা যাচ্ছে গামা বিকিরণ সেটা কিন্তু সোজা পথে চলে গেছে, চৌম্বক ক্ষেত্র দ্বারা কিন্তু কোনো দিকে এর বিচ্যুতি ঘটেনি। তার মানে এটা হচ্ছে নিস্তড়িত রশ্মি, এর মধ্যে কোনো আধান নেই। এই আমাদের দ্বিতীয় এই ছবিটা রয়েছে, এটা বলে দেওয়া হলো চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে নির্গত রশ্মির গমন পথে লম্বভাবে ওপর থেকে নিচে। নির্গত রশ্মি তিন ভাগে ভাগ হয়ে গেছে, কিছু রশ্মি বাঁ দিকে গেছে ধনাত্মক আধানযুক্ত আলফা কণা, কিছু রশ্মি ডান দিকে বেঁকে গেছে ঋণাত্মক আধানযুক্ত বিটা কণা। বিটা কণা আলফার তুলনায় বেশি বিচ্যুত হয়, ছবিতে বোঝা যাচ্ছে। কিছু রশ্মি সোজা পথে চলে গেছে, এটা নিস্তড়িত গামা রশ্মি, এটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কিন্তু কোনো আধান থাকে না। এখানে আমরা দেখেছি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে এই তেজস্ক্রিয় বিকিরণকে আলাদা করা গেছে। তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করেও তিন ধরনের তেজস্ক্রিয় রশ্মিকে পৃথক করা যায়। আলফা কণা, এর বৈশিষ্ট্য কি? আলফা কণা হলো 2 একক ধনাত্মক আধানযুক্ত দ্বি আয়নিত হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের স্রোত। তাহলে আলফা কণা হচ্ছে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস, এর মধ্যে 2টি প্রোটন রয়েছে, 2টি নিউট্রন রয়েছে। তাহলে এই নিউক্লিয়াসে 2 একক পজিটিভ আধান রয়েছে, তাই জন্য আলফা কণাকে He++ দিয়ে লেখা হয়। আমরা দেখেছি বিটা কণা আরেক ধরনের তেজস্ক্রিয় রশ্মি। বিটা কণা হলো ঋণাত্মক আধানযুক্ত উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন কণার E0-1 এর স্রোত। ইলেকট্রনের আধান 1 একক নেগেটিভ, E0-1 দিয়ে ইলেকট্রন কণাকে বোঝানো হয়। গামা রশ্মি, গামা রশ্মি হলো অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট, তার ফলে এর ভেদ ক্ষমতা পেনিট্রেটিং পাওয়ার অনেক বেশি হয়। এবারে আমরা আলফা বিটা এবং গামা রশ্মির ধর্মের তুলনা দেখে নেব। প্রকৃতি, আলফা কণা ধনাত্মক আধানযুক্ত He++ নিউক্লিয়াসের স্রোত, বিটা কণা ঋণাত্মক আধানযুক্ত উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত, গামা রশ্মি উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আধান ধনাত্মক প্লাস 3.2 × 10⁻⁻19 কুলম, 2 একক পজিটিভ আধান রয়েছে। বিটা কণা ঋণাত্মক -1.6 × 10⁻⁻19 কুলম, 1 একক নেগেটিভ আধান রয়েছে। গামা রশ্মি নিস্তড়িত, এর মধ্যে কোনো আধান নেই। স্থির অবস্থায় ভর আলফা 2টো প্রোটন 2টো নিউট্রন, 6.64 × 10⁻⁻27 কেজি এর ভর। বিটা কণা ইলেকট্রন, তার ভর 9.1 × 10⁻31 কেজি। গামা রশ্মি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এর কোনো ভর নেই। ভেদন ক্ষমতা এই তিনটের মধ্যে তুলনামূলক কম। বায়ুতে 3 থেকে 8 সেন্টিমিটার, মানে বায়ুতে 3 থেকে 8 সেন্টিমিটার গিয়ে থেমে যাবে। বিটা কণার ক্ষেত্রে ভেদন ক্ষমতা বেশি, বায়ুতে কয়েক মিটার গিয়ে থেমে যাবে। গামা রশ্মির ভেদন ক্ষমতা অনেক বেশি, বায়ুতে কয়েকশো মিটার যেতে পারে। আয়নায়ন ক্ষমতা
তার মানে যে পদার্থের মধ্যে দিয়ে গেলে আয়ন তৈরি করতে পারে। আলফার ক্ষেত্রে সর্বোচ্চ, কেন আধানটা এই তিনটের মধ্যে সর্বোচ্চ, তাহলে গামার তুলনায় 10,000 গুণ। বিটা কণা মাঝারি, গামার তুলনায় 100 গুণ। আর গামা রশ্মি সামান্য, গামা রশ্মি নিস্তড়িত, তাহলে সাধারণত আয়ন তৈরি করতে পারে না, কিন্তু গামা রশ্মির মধ্যে শক্তি রয়েছে অনেক বেশি, এর সাহায্যে অল্প পরিমাণে আয়ন তৈরি করতে পারে। নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি বা কণার নির্গমনের ফল। তেজস্ক্রিয় পদার্থে পরমাণুর নিউক্লিয়াস থেকে আলফা, বিটা ও গামা রশ্মি নির্গত হয়। মূল পরমাণুটিকে জনক পরমাণু এবং নতুন মৌলের পরমাণুকে দুহিতা পরমাণু বলে। আলফা কণা নির্গমন হলে কি হয়? যখন কোনো তেজস্ক্রিয় পরমাণু আলফা কণা He42 নিঃসরণ করে, তখন তার ভর সংখ্যা এ 4 একক কমে যায় এবং পারমাণবিক সংখ্যা Z 2 একক কমে যায়। পর্যায় সারণীতে দুহিতা পরমাণুর অবস্থান জনক পরমাণুর অবস্থান থেকে 2 ঘর পেছন দিকে সরে যায়। XAZ এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় যে মৌলটি রয়েছে তার নিউক্লিয়াস, মানে একে জনক পরমাণুর নিউক্লিয়াস বলা হচ্ছে। এ আলফা কণা নিঃসরণ করছে, আর পরবর্তী ক্ষেত্রে যে মৌলের নিউক্লিয়াসে পরিণত হচ্ছে সেটি হলো Ya-4Z-2, তাহলে এটা হলো দুহিতা পরমাণু। ভর 4 একক কমে গেছে, আগে ছিল A, এরপরে A-4, আর আধান 2 একক কমে গেছে, আগে ছিল Z, এখন হয়েছে Z-2। তাহলে জনক পরমাণুর মাস নাম্বার ভর সংখ্যা A, দুহিতা পরমাণু তার মাস নাম্বার ভর সংখ্যা A-4। জনক পরমাণুর অ্যাটমিক নাম্বার পারমাণবিক সংখ্যা Z, দুহিতা পরমাণুর অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা Z-2। আলফা He42, তার ভর সংখ্যা 4, পারমাণবিক সংখ্যা 2। এখানে দেখো প্রথমে মানে জনক পরমাণুর ভর সংখ্যা A, দুহিতা পরমাণুর A-4 + 4 আলফার জন্য তাহলে A, তাহলে ভরের সংরক্ষণ সূত্র মানা হয়েছে। আধান এখানে Z, এখানে Z-2 + 2Z, তাহলে আধানের সংরক্ষণ সূত্র মানা হয়েছে। একটা উদাহরণ দেখব। রেডিয়াম Ra22688, এটি আলফা নিঃসরণ করেছে He42, আর নতুন মৌল র্যাডন তৈরি করেছে Rn22286। আচ্ছা, He42 আমার আলফা কণা, আলফা কণার চিহ্নটা দেখে রাখো, এটা লিখে প্র্যাকটিস করবে। গ্রিক অ্যালফাবেট, আলফা কণা এইভাবে চিহ্নিত করা হয়। আচ্ছা, আমরা বললাম যে যখন আলফা কণা নিঃসরণ হয় তখন জনক পরমাণু পর্যায় সারণীতে 2 ঘর পেছন দিকে চলে যায়। যে উদাহরণটা দেখেছি রেডিয়াম, এই যে রেডিয়াম জনক পরমাণু আলফা কণা নিঃসরণের পর 2 ঘর পেছন দিকে চলে গেছে পর্যায় সারণী, এই যে রেডন, রেডনে রূপান্তরিত হয়েছে। বিটা কণা নির্গমন। যখন কোনো তেজস্ক্রিয় পরমাণু বিটা কণা E0-1 নিঃসরণ করে তখন তার ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, কিন্তু পারমাণবিক সংখ্যা Z 1 একক বেড়ে যায়। পর্যায় সারণীতে দুহিতা পরমাণুর অবস্থান জনক পরমাণুর অবস্থান থেকে 1 ঘর সামনে এগিয়ে যায়। তাহলে এটা আমাদের জেনারেল রিপ্রেজেন্টেশন। জনক পরমাণু XAZ, দুহিতা পরমাণু YaZ+1, বিটা কণা নির্গত হচ্ছে E0-1। খেয়াল করো A + 0 = A,
z+1 -1 সমান সমান z, তার মানে ভরের সংরক্ষণ এবং আধানের সংরক্ষণ মেনে চলে এই পরিবর্তনটি ঘটেছে। উদাহরণ দেখব, থোরিয়াম 23490, থোরিয়াম 23490 এটি বিটা কণা E0-1 নিঃসরণ করেছে, আর নতুন যে নিউক্লিয়াস প্রোট্যাক্টিনিয়াম 23491 তৈরি করেছে। দেখো বিটার চিহ্ন, এই হলো বিটার চিহ্ন, লিখে প্র্যাকটিস করবে, এটাও একটি গ্রিক অ্যালফাবেট। যখন বিটা কণা নিঃসরণ হয় তখন পর্যায় সারণীতে কি পরিবর্তন হয় না, পর্যায় সারণীতে দেখো এই যে থোরিয়াম প্রোট্যাক্টিনিয়ামে এগিয়ে গেছে, মানে পর্যায় সারণীতে এক ঘর এগিয়ে গেছে। তাহলে বিটা কণা যখন নিঃসরণ হয় তখন জনক পরমাণু পর্যায় সারণীতে এক ঘর এগিয়ে যায়। গামা রশ্মি নির্গমন, যখন কোনো জনক নিউক্লিয়াস আলফা বা বিটা কণা নিঃসৃত করে তখন দুহিতা নিউক্লিয়াস উত্তেজিত অবস্থায় থাকে। এই দুহিতা নিউক্লিয়াসটি উত্তেজিত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় এলে এই দুটি অবস্থার শক্তি পার্থক্য গামা রশ্মি ফোটন রূপে নির্গত হয়। গামা রশ্মি নিঃসরণের ফলে পরমাণুর ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি জানলাম, একটি জনক নিউক্লিয়াস এই যে XAZ, এটি যখন আলফা কণা বা বিটা কণা নিঃসরণ করে তখন উত্তেজিত অবস্থায় থাকে। উত্তেজিত অবস্থা মানে শক্তির পরিমাণ বেশি। আমরা কেউ উত্তেজিত অবস্থায় থাকতে পছন্দ করি না, আমরা একটু মানে শান্তি যেখানে রয়েছে, শান্ত অবস্থা, সেইটা আমাদের সবার পছন্দ। তাই জন্য এই জনক নিউক্লিয়াসটিও যখন এই গামা রশ্মি নিঃসরণ করলো সেই উত্তেজিত অবস্থায় রয়েছে, কি করবে না তার মধ্যে যে বেশি পরিমাণ শক্তিটা রয়েছে সেটা গামা রশ্মি রূপে ছেড়ে দেবে, গামা রশ্মি রূপে ছেড়ে দেবে। তারপরে ওই জনক নিউক্লিয়াসটি আবার এই দুহিতা নিউক্লিয়াস স্বাভাবিক অবস্থায় XAZ, মৌলটির কোনো পরিবর্তন হয়নি কিন্তু শক্তির অবস্থার পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে এই অবস্থায় শক্তি পরিমাণ বেশি ছিল, এই অবস্থায় শক্তির পরিমাণ কম রয়েছে। এটি হলো স্বাভাবিক অবস্থা, শান্ত অবস্থা। উদাহরণ, নিকেল Ni6028 মাথায় স্টার, উত্তেজিত অবস্থা। এটি পরিবর্তিত হচ্ছে নিকেল Ni6028, এর মাথায় কিন্তু কোনো স্টার নেই, তার মানে এটা হচ্ছে শান্ত অবস্থা, নিম্ন শক্তি স্তরের অবস্থা, তার সঙ্গে এই গামা রশ্মি নির্গত হয়েছে। তাহলে এটাও গ্রিক অ্যালফাবেট, গামা রশ্মিকে এইভাবে লেখা হয়। তোমরা এটা লিখে প্র্যাকটিস করবে। একটি তেজস্ক্রিয় বিঘটনের ক্ষেত্রে আলফা এবং বিটা কণার নিঃসরণ একই সাথে হয় না। একটি আলফা কণা অথবা বিটা কণার নিঃসরণ হয় এবং তার সাথে গামা রশ্মির নিঃসরণ হতে পারে। তেজস্ক্রিয়তার ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে রেডিয়েশন থেরাপির সাহায্যে লিউকোমিয়া, ক্যান্সার, টিউমার প্রভৃতির চিকিৎসা হয়, যেটা রেডিয়েশন থেরাপি বলে, তোমরা শুনেছ নিশ্চয়ই। কোবাল্ট-60 এর বিকিরণ টিউমারের চিকিৎসায় ব্যবহৃত হয়। তেজস্ক্রিয় সন্ধানী মৌল যেমন তেজস্ক্রিয় সোডিয়াম ক্লোরাইড, তেজস্ক্রিয় আয়রন, তেজস্ক্রিয় আয়োডিন রোগ নির্ণয়ের কাজে লাগে। এগুলির সাহায্যে শরীরের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে জানা যায়। এই পদার্থগুলিকে শরীরের ভেতরে ইনজেক্ট করে দেওয়া হয়, তারপরে কি পরিবর্তন দেখাচ্ছে সেই অনুযায়ী শরীরের ভেতরের অবস্থা জানতে পারা যায়। বিজ্ঞানের ক্ষেত্রে নিউক্লিয় বিক্রিয়ায় আলফা কণা প্রজেক্টাইল রূপে ব্যবহৃত হয়। প্রজেক্টাইল হলো একটা উচ্চ গতিসম্পন্ন কণা যেটা কোনো টার্গেটকে হিট করবে, হিট করে কোনো পরিবর্তন ঘটাবে। কৃষিক্ষেত্রে উদ্ভিদের বেড়ে ওঠা এবং উদ্ভিদের ওপর বিভিন্ন রাসায়নিক সারের প্রভাব তেজস্ক্রিয় সন্ধানী মৌলের সাহায্যে পর্যবেক্ষণ করা হয়। তেজস্ক্রিয় পদার্থের বিঘটিত অংশ
এবং অবশিষ্ট অংশের মধ্যে C12(6) ও C14(6) এর অনুপাত পর্যালোচনা করে কোনো বস্তুর প্রাচীনত্ব, পৃথিবীর বয়স প্রভৃতি নির্ণয় করা যায়। এই পদ্ধতিকে বলে কার্বন ডেটিং। শিল্পক্ষেত্রে কি অবদান তেজস্ক্রিয়তার? তেজস্ক্রিয় পদার্থ পারমাণবিক শক্তির চুল্লিতে জ্বালানি রূপে ব্যবহার করা হচ্ছে। তাহলে এই যে নিউক্লিয় চুল্লি বা পারমাণবিক চুল্লি, এখানে নিউক্লিয় শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং মানব কল্যাণে কাজে লাগছে। আলফা কণার আয়নায়ন ক্ষমতা, দীপ্তিমান প্রতীক তৈরি, পারমাণবিক ব্যাটারি তৈরি প্রভৃতিতে ব্যবহার করা হয়। একটা প্রশ্ন রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে কোনো ইলেকট্রন নেই, তাহলে তেজস্ক্রিয় বিঘটনে নিউক্লিয়াস থেকে বিটা কণা অর্থাৎ ইলেকট্রন নির্গত হয় কিভাবে? কি উত্তর দেখে নাও। তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কখনো কখনো একটি নিউট্রন কণা ভেঙে একটি প্রোটন, একটি ইলেকট্রন ও একটি অ্যান্টি নিউট্রিনোতে রূপান্তরিত হয়। এইভাবে সৃষ্ট ইলেকট্রন বিটা কণা হিসেবে নিউক্লিয়াস থেকে নির্গত হয়। এই যে নিউট্রন N10, এটি একটি প্রোটনে রূপান্তরিত হচ্ছে P11, আর একটি ইলেকট্রন E0-1 আর অ্যান্টি নিউট্রিনো। এই ইলেকট্রনটি নিউক্লিয়াস থেকে বিটা কণা রূপে নির্গত হয়। এবার এইগুলো তোমরা দেখবে, দেখে এই যে ফিল ইন দ্য গ্যাপস রয়েছে, শূন্যস্থানগুলো রয়েছে, কোয়েশ্চেন মার্কগুলো দেয়া রয়েছে, এগুলো তোমরা নিজে ফিল আপ করবে। অনুশীলনী বেশ কয়েকটি প্রশ্ন দেয়া রয়েছে, যেটা আমাদের আজকে পড়া হলো সেই পড়াটা ভালো করে পড়বে, লিখে প্র্যাকটিস করবে, সমীকরণগুলো লিখে প্র্যাকটিস করবে। তারপরে এই অনুশীলনীর যে বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো লিখবে, না দেখে লিখবে, তারপরে আবার যে চ্যাপ্টার থেকে উত্তরগুলো মিলিয়ে নেবে। যে জায়গাগুলোতে ভুল হচ্ছে, ত্রুটি থাকছে, সেগুলো আবার কারেকশান করে নেবে। তাহলে এইভাবে পড়বে, এই চ্যাপ্টারটা ভালোভাবে তোমাদের তৈরি হয়ে যাবে। নমস্কার।